আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মোস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা। স্বল্প সময়ে সফলতম সফর। জাতিসংঘে নতুন বাংলাদেশের সাথে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে প্রশংসিত ডক্টর মোহাম্মদ ইউনূস। আন্তর্জাতিক সম্পর্ক এগিয়ে নিতে সহায়ক হবে মন্তব্য। জুলাই আগস্ট হত্যায় অভিযুক্তদের অনুপস্থিতিতেই বিচারের কথা বললেন উপদেষ্টা সাখাওয়াত। শেখ হাসিনার বিচারের প্রয়োজনে আলাদা ট্রায়ালের পরামর্শ। জনগণের আস্থা ধরে রাখতে সংস্কারের রোডম্যাপ স্পষ্ট করতে তারেক রহমানের আহ্বান। মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ গড়ার প্রত্যয়। এবং কানপুরে বাংলাদেশ ভারত দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা বৃষ্টিতে পরিত্যক্ত। তৃতীয় দিনেও আছে বৃষ্টিপাতের পূর্বাভাস। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের ফ্লাইট QR ৬৪২ রাত ৩টা ৩৫ মিনিটে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে সরকারের উচ্চপদস্থরা প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। ডক্টর মোহাম্মদ ইউনূস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ ১২টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সাইডলাইনে ৪০টি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন। ২৭শে সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ দেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা গত ২৩শে সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেন। তিনি সফরকালে খুবই কর্মব্যস্ত সময় পার করছেন। বাংলাদেশের কোনো সরকার প্রধানের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের এত কম সময়ে সবচেয়ে সফলতম সফর। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে বিশ্বকে নতুন বাংলাদেশের সাথে নতুনভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে প্রশংসা কুড়িয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্র সফরে প্রধান উপদেষ্টার কর্মতৎপরতা বিশ্বের সাথে বাংলাদেশের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক এবং অংশীদারিত্ব এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বড় অবদান রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, যোগ্য বিশ্বনেতার মতোই জাতিসংঘে বক্তব্য দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে চকর মালিথা রিপোর্ট। Excellency Mohammed Yunus, Chief Advisor of the Interim Government of the People's Republic of Bangladesh. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রফেসর মোহাম্মদ ইউনূসের ঐতিহাসিক ভাষণ। বাংলায় ভাষণ দেওয়ার রেয়াজ অব্যাহত রাখেন তিনি। ভাষণে অধ্যাপক ইউনূস বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন ও অন্তর্বর্তী সরকার গঠনের প্রেক্ষাপট তুলে ধরেন। আমাদের ছাত্র ও যুব সমাজের আন্দোলন প্রথম দিকে মূলত ছিল বৈষম্য বিরোধী আন্দোলন, পর্যায়ক্রমে তা গণ আন্দোলনের রূপ নিয়েছে। ইসরায়েল, গাজা, রাশিয়া, ইউক্রেন যুদ্ধের মতো বৈশ্বিক সংকটও উঠে আসে তার বক্তব্যে। রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, অভিবাসন ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ক্ষেত্রে সতর্কতার বিষয়টিও স্থান পায় ভাষণে। যুদ্ধ এবং সংঘাতের ফলে ব্যাপক ভিত্তিতে মানুষের অধিকার খর্ব হচ্ছে। বিশ্ববাসীর উদ্বেগ এবং নিন্দা সত্ত্বেও গাজায় গণহত্যা থামছে না। ডক্টর ইউনূস বক্তব্য দেওয়ার সময়ই করতালিতে তাকে অভিনন্দন জানান বিশ্ব নেতারা। প্রধান উপদেষ্টা কেবল বাংলাদেশের স্বার্থেই জাতিসংঘে কথা বলেননি, উল্লেখ করেছেন বিশ্ব শান্তি ও সমৃদ্ধির বিষয়টিও। বাংলাদেশের একটি বৈপ্লবিক অবস্থার ভেতর দিয়ে পরিবর্তিত অবস্থায় পাল্টে যাওয়া সরকারের প্রধান এখানে এসে কথা বলছেন
এবং সারা পৃথিবীর বিষয়াদি নিয়ে কথা বলছেন, বাংলাদেশ নিয়ে কথা বলছেন। এ কারণে এবারের বিষয়টি একেবারে ব্যতিক্রম। তিনি যে যে বিষয়ে গুরুত্ব দিয়েছেন সেসব বিষয়ে যে বাস্তবতা, সেটি দেখার পরে আমরা বুঝবো সত্যিকার অর্থেই এ যাবৎকালের সবচেয়ে ব্যতিক্রম সফর তিনি সম্পন্ন করেছেন জাতিসংঘে। আন্তর্জাতিক মহলে আগে থেকেই সুপরিচিত ডক্টর ইউনূস এবার নতুন পরিচয়ে এই সফর করেছেন। তা হলো বাংলাদেশের সরকার প্রধান হিসেবে জাতিসংঘে তার উপস্থিতি। আমাদের বাংলাদেশে এখন যে সংস্কারগুলো দরকার তার জন্য ফান্ড দরকার। উনি কিন্তু আপনার বিশ্বব্যাংক সহ অন্যান্যদের কাছ থেকে সেই ফান্ডটাকে এনশিওর করেছে। পাশাপাশি আমাদের এই যে 16 বছরের দুঃশাসনে যত অন্যায় অবিচার হয়েছে তার কিভাবে আন্তর্জাতিক পর্যায়ে বিচার করা যায় সেটার ব্যাপারেও উনি এনশিওর করার চেষ্টা করেছেন। বিশ্লেষকরা মনে করছেন বাংলাদেশের কোন সরকার প্রধানের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের ক্ষেত্রে এই সফর সবচেয়ে সফল। বাংলাদেশ রাষ্ট্রের দায়িত্ব নিয়ে জাতিসংঘে এবার প্রথমবারের মতো এক বিশ্ব নেতার ভূমিকা রাখলেন প্রফেসর ইউনূস। সারা পৃথিবীর সংকট ও সম্ভাবনার জায়গাগুলো তুলে ধরে অন্য দেশের নেতাদের সামনে স্পষ্ট করলেন একটি টেকসই পৃথিবী গড়তে হলে আমাদেরকে কোন দিকে নজর দিতে হবে। চকর মালিথা, চ্যানেল আই, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। অন্তর্বর্তী সরকারি উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেছেন, জুলাই আগস্টের হত্যাকাণ্ডে অভিযুক্তদের অনুপস্থিতিতেই তাদের বিচার করা যেতে পারে। রাজধানীতে এক সংলাপে তিনি আরও বলেছেন, প্রয়োজনে আলাদা ট্রায়াল গঠন করে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে। নৌ পরিবহন মন্ত্রণালয়ের নাম বদলে জাহাজ ও বন্দর মন্ত্রণালয় করার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে এখন আলোচনায় জুলাই আগস্টের হত্যাকাণ্ডের বিচার ও বিভিন্ন পর্যায়ের সংস্কার। গণতান্ত্রিক পুনর্গঠন নিয়ে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর সংলাপে দেশে মানবাধিকার প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ চেয়েছেন বক্তারা। উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেছেন, যেসব সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে তা অল্প সময়ে সম্ভব নয়। যখন যে ক্ষমতায় যান তিনি ক্ষমতাকে একেবারে আঁকড়ে ধরে রাখেন, কক্ষিগত করেন, এবং আমাদের পলিটিক্যাল পার্টির কোনো জবাবদিহিতা নাই। অল দিস পিপল নিয়ে আসার দরকার নাই। ইন অ্যাবসেন্সিয়া দে শুড বি ট্রাইড, জাস্ট লাইক নরমবার্গ ট্রায়াল। এই আমাদের রেগুলার ট্রায়াল হবে কিনা আমি জানি না। আমি অমুককে নিয়ে আসবো তারপরে করবো। এভিডেন্স ইজ ভেরি মাচ দেয়ার। আপনি একা গুলি না করেন, হুকুম দিয়েছেন। অন্তর্বর্তী সরকারের প্রতি প্রত্যাশার পাশাপাশি তাদের ব্যর্থতা নিয়েও কথা বলেন আলোচকরা। এখানে কিন্তু কোনো ট্রান্সপারেন্সি নাই, তাই না? যে আমরা আমাদের মনে নানান রকম গুজব, নানান রকম কথা শুনি। এখানে এইটা যদি আপনারা একটা সমস্যার সমাধান করতে পারেন। একবার খুব বেশি ট্রান্সপারেন্ট হলেও আবার বিপদ আছে। এই যে ঢালাও মামলা, এই মামলা আসলে এই সব অপরাধীকে সুযোগ করে দিবে দ্রুত মুক্তির। যে ধরনের মামলা হচ্ছে এটা সুযোগ করে দিবে এদের প্রতি এক ধরনের সিম্প্যাথি তৈরি করবার। আমরা এখনো পর্যন্ত দেখছি এই সরকারের শুধুমাত্র ব্যর্থতা, এবং এই ব্যর্থতা কি পরিকল্পিত নাকি আরেকটি ১/১১ আনার জন্য এ ধরনের ব্যর্থ পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে, সেটি আমাদের ভাবার সময় এসেছে। পুলিশ কমিশন অনতিবিলম্বে গঠন করা দরকার, এবং এই চ্যাপ্টারটার জন্য আলাদা করে একটা বিচার ব্যবস্থার ধারাবাহিকতা তৈরি করা খুবই জরুরি। সংস্কারের নামে শিক্ষা প্রতিষ্ঠানে নয়া দখলদারিত্ব প্রতিষ্ঠা নিয়ে শঙ্কাও উঠে আসে সংলাপে। তরুণদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বক্তারা। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের আস্থা ধরে রাখতে সংস্কারের রোডম্যাপ পরিষ্কার করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঝিনাইদহে বিএনপির সমাবেশে তিনি বলেছেন, শহীদদের আত্মত্যাগ তখনই সাফল্য পাবে যখন জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা ও অর্থনৈতিক মুক্তি আসবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ গড়ে তোলার প্রত্যয় জানিয়েছেন তারেক রহমান। ঝিনাইদহ প্রতিনিধি শেখ সেলিমকে সঙ্গে নিয়ে আবুল কাশেমের ভিডিও চিত্রে আক্তার হোসেনের রিপোর্ট। বিভিন্ন জেলা শহরে বিএনপির সমাবেশের ধারাবাহিকতায় ঝিনাইদহে এই আয়োজন। ঝিনাইদহের পায়রা চত্বর ঘিরে দুপুর থেকেই জনসমুদ্র। সমাবেশে অনলাইনে যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণের প্রত্যাশিত এবং নতুন প্রজন্মের জন্য নিরাপদ ও বৈষম্যহীন সমাজ গড়াই তার লক্ষ্য। এখন আমাদেরকে জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশকে গড়ে তুলতে হবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী
দেশের ভবিষ্যৎকে গড়ে তুলতে হবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী, দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম, তাদের জন্য একটি নিরাপদ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার কাজ আমাদেরকে হাতে নিতে হবে। অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন অব্যাহত আছে জানিয়ে তারেক রহমান বলেন, জনগণের আস্থা ধরে রাখতে তাদের রোডম্যাপ পরিষ্কার করতে হবে। বাংলাদেশের প্রায় সকল মানুষের দলমত নির্বিশেষে সকলের সমর্থনই এসেছে বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকার, এবং সঙ্গত কারণেই তাদের প্রতি সেদিনও আমাদের সমর্থন ছিল, আজও আমাদের সমর্থন থাকবে। তবে এখানে একটি কিন্তু রয়েছে প্রিয় ভাই বোনেরা, তাদের প্রতি আমাদের আস্থাকে প্রশ্নহীন রাখার চ্যালেঞ্জ কিন্তু তাদেরকেই নিতে হবে। বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের প্রতি অর্পিত যে দায়িত্ব আর সেটা যথাযথভাবে পালনের জন্য যে রোড ম্যাপ সেটি নির্দিষ্ট করতে হবে তাদেরকে। স্বৈরাচারের দোসররা এখনো সরকারকে বিব্রত করছে মন্তব্য করে তারেক রহমান বলেছেন, স্থিতিশীলতা ও জনগণের নিরাপত্তা দিতে পারে একমাত্র জনগণের দ্বারা নির্বাচিত সরকার। আক্তার হোসেন, চ্যানেল আই, ঝিনাইদহ। কম খরচে হজ পালনে 2 প্যাকেজে আসতে পারবেন বাংলাদেশ থেকে হজযাত্রীরা। ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন জানিয়েছেন, আকাশপথের পাশাপাশি সমুদ্রপথে হজযাত্রী পাঠানোর জন্য সৌদি সরকারকে অনুরোধ করবে বাংলাদেশ। মক্কা থেকে MY আলাউদ্দিনের রিপোর্ট। বাংলাদেশের হজযাত্রীদের খরচ কমানোর পদক্ষেপের অংশ হিসেবে সৌদি আরব সফর করছেন ধর্ম উপদেষ্টা। বৈঠক করবেন সৌদি হজ ও উমরা মন্ত্রীর সাথে। মক্কায় বাংলাদেশ হজ মিশনে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময়ে এই কথা জানান উপদেষ্টা। উমরা মন্ত্রীর সাথে আমার 6 তারিখ বৈঠক আছে। আমি ওখানে আমরা সুনির্দিষ্ট কিছু প্রস্তাব দেব। আমরা জাহাজে পাঠাবার, এটা আমাদের জন্য, বহু মানুষ জাহাজে হজ করতে চায়, আমাদের খরচের অনেক কমে যাবে। 1,65,000 টাকা আমাদেরকে সৌদি গভর্নমেন্টকে দিতে হয়। মিনা, আরাফা, মুজদালিফা এগুলোর তাঁবু ভাড়া, খাবার, এমনকি ইলেকট্রনিক চার্জও দিতে হয়। বিমান ভাড়া, মক্কা মদিনায় বাড়ি ভাড়া কমানো ও সমুদ্র পথে হজযাত্রী পাঠানোর মাধ্যমে হজের খরচ সাধারণ মানুষের কাছে সহনীয় পর্যায়ে আনা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। হজের প্যাকেজটা আমরা যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনবো। ইতিমধ্যে বাংলাদেশ বিমানের এমডি, সচিব, ওনারা নীতিগতভাবে সম্মত হয়েছেন, তারা ভাড়া কমাবেন। 1.5 কিলোমিটারের ভিতরে আমরা একটা প্যাকেজ ঘোষণা করতে চাই। আরেকটা মনে করেন 3 কিলোমিটারের ভিতরে ফ্রম হলি কাবা আমরা আরেকটা প্যাকেজ নিতে চাই। তো একটু দূরে গেলে ঘর ভাড়া কম। ইন্টারিম গভর্নমেন্টের অধীনে এবছর হজ পালন করবেন বাংলাদেশের হজযাত্রীরা। রাজনৈতিক প্রভাবমুক্ত, মাথাবাড়ি প্রশাসন এবং দালাল ফৌরিয়া মুক্ত হজ ব্যবস্থাপনা আয়োজনের মাধ্যমে হাজিদের প্রত্যাশা পূরণ করবেন বাংলাদেশ সরকার, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। সৌদি আরবের মক্কা থেকে MY আলাউদ্দিন, চ্যানেল আই। ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর লেবাননের সশস্ত্র গোষ্ঠী ও রাজনৈতিক দলটির নতুন প্রধান নিয়ে জল্পনা চলছে। ধারণা করা হচ্ছে হিজবুল্লাহর দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হাশিম সাফিউদ্দিন দলটির নতুন প্রধান হতে যাচ্ছেন। সাফিউদ্দিন হিজবুল্লাহর নির্বাহী কাউন্সিলের প্রধান। সাফিউদ্দিন প্রয়াত নাসরুল্লাহর চাচাতো ভাই। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা ও লেবাননে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পরই হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হন। ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, স্থানীয় সময় শুক্রবার রাতে লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর কমান্ড সেন্টার লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। এতে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন। এবারে বাংলাদেশ ভারত টেস্ট সিরিজ। দর্শক, ফিরে এলাম বিরতির পর। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মোহাম্মদ মামুনুল হক বলেছেন, শেখ হাসিনা ও তাদের দোসররা বসে নেই, প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তারা এখনও ঘাপটি মেরে আছে। গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহতের স্মরণে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন।
আহতদের সুচিকিৎসার দাবি জানান তিনি। গাজীপুর জেলা ও মহানগর খেলাফত মজলিস এবং হেফাজতে ইসলামের যৌথ আয়োজনে ভাওয়াল রাজবাড়ী মাঠে গণসমাবেশে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমদ ও মাওলানা আতাউল্লাহ আমিন। বাংলাদেশ খেলাফত মজলিসের গাজীপুর জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ মাসুদুর রহমানের সভাপতিত্বে গণসমাবেশে গাজীপুর জেলা ও মহানগরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এবারে নিটল ডাটা কৃষি সংবাদ। নড়াইলে বাড়ছে বস্তা পদ্ধতিতে আদা চাষ। বস্তায় মাটি ভরে তাতে শুকনো কচুরি পানা, সার, কীটনাশক পরিমাণ মতো মিশিয়ে বীজ বপন করতে হয়। প্রতি বস্তায় ফলন পাওয়া যায় 700 থেকে 800 গ্রাম। মশলা এবং ভেষজ ওষুধ হিসেবে আদা ব্যবহার হওয়ায় বাজার মূল্য বেশ চড়া। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। পরিবেশ বান্ধব বাংলাদেশ ও জীববৈচিত্র্য রক্ষায় দীর্ঘদিন ধরেই কাজ করছে পরিবেশবাদী সংগঠন বিডি ক্লিন বাংলাদেশ। এরই অংশ হিসেবে শরীয়তপুরের জাজিরায় পরিত্যক্ত খাল পুনরুদ্ধার অভিযান করেছে বিডি ক্লিন। স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় এতে অংশ নেয় স্কাউট সদস্য সহ সাধারণ মানুষ।